আমার ইতিহাসের স্টুডেন্টসদের আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি 1857 যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এর মধ্যে অনেকেই তোমরা পড়ে ফেলেছো, যারা পড়োনি শিগগিরই পড়ে ফেলো। দেখো, 1757-তে পলাশির যুদ্ধ হলো, তাই তো? 1757-তে পলাশির যুদ্ধের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ধীরে ধীরে তাদের শাসন ব্যবস্থা কায়েম করার রাস্তা তৈরি করে নিল, যেটাকে বলা হয় যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। অর্থাৎ 1717-তে ফারুকশিয়ারের কাছ থেকে যে আমাদের দেশে ব্যবসা করবার যে দস্তক বা লাইসেন্স তারা গ্রহণ করেছিল, যেটা ফারুকশিয়ারের ফরমান বলে পরিচিত, সেটা 1717-তে। তারপর থেকে তারা ধীরে ধীরে ব্যবসা করবার নাম করে আমাদের ভারতবর্ষের যে দেখেছিল যে আমাদের শাসন ব্যবস্থা খুব একটা জোরদার কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নেই, ভারতবর্ষের মধ্যে অনেক বিচ্ছিন্নতা রয়েছে, আমাদের মধ্যে সেই জাতীয়তাবাদ নেই, সেই একতা নেই, এবং সেই সমস্ত সুযোগ নিয়ে তারা ভারতবর্ষকে নিজেদের পদানত করতে তারা উদ্যত হয় এবং তারা সফলও হয়। এবং দেখা যায় যে 1757-তে পলাশির যুদ্ধ হয়। সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে বাংলা দিয়ে তারা তাদের জয়যাত্রা শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং তারপরে আমরা দেখি যে 1764-তে বক্সারের যুদ্ধ হয়, 1765-তে তারা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এগুলো তো তোমরা পড়েইছো। তো এইভাবে ভারতে ইংরেজ শাসনের সূত্রপাত হলো। তারপরে দেখা যাচ্ছে, দেখো, 1757 থেকে 1857, মানে 100 বছর পরে এই সিপাহী বিদ্রোহ হচ্ছে, যেটাকে মহাবিদ্রোহ বলা হচ্ছে, এবং যেটাকে অনেকের মতে, অনেক ঐতিহাসিকের মতে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে। এখন এই যে 100 বছর ধরে ভারতবাসী দেখলো যে ইংরেজদের দ্বারা তারা নানাভাবে অত্যাচারিত হচ্ছে, ইংরেজদের দ্বারা তারা পদানত হচ্ছে, এবং ইংরেজরা শুধু আমাদেরকে যতটা পারছে শোষণ করে নিচ্ছে। তারা যে নানা রকম ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তুলছে, তার একটাই উদ্দেশ্য, সেটা আমাদের ভারতবর্ষের উন্নতি ঘটানো নয়, আমাদের কৃষকদের উন্নতি ঘটানো নয়, আমাদের কৃষির উন্নতি ঘটানো নয়, চাষবাসের উন্নতি ঘটানো নয়। একটাই উদ্দেশ্য, কি করে ভারতবর্ষ থেকে বেশি বেশি করে তারা সম্পদ লুট করে নিজেদের দেশে নিয়ে যেতে পারে। এবং শিল্পের ক্ষেত্রেও তাই, তারা নিজেদের দেশে প্রস্তুত জিনিস ভারতবর্ষে এসে বিক্রি করতে থাকে, ভারতবর্ষের বাজারে বিদেশি দ্রব্য একেবারে ভরে যায়, এবং তার ফলে ভারতের যে শিল্প, ছোট ছোট কুটির শিল্প, ভারতের যে হস্তশিল্প, ভারতের যে বস্ত্রশিল্প, মানে তাঁত, বাংলার তাঁত, সব কিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। অর্থাৎ কৃষি, শিল্প সব কিছু ভারতবর্ষের তারা নষ্ট করে দেয় এবং নিজেদের কর্তৃত্বকে কায়েম করে। সেই সঙ্গে তারা এই যে সিপাহীরা, তাদের উপরে তারা নানাভাবে অত্যাচার করত। ইংরেজ সিপাহীদের জন্য এক রকমের ব্যবস্থা থাকতো, যারা বিদেশ থেকে যে ইংরেজরা এসে এখানে সিপাহী হিসেবে কাজ করত, তাদের জন্য একরকম ব্যবস্থা, ভারতীয়দের জন্য আরেক রকম ব্যবস্থা। ভারতীয় সিপাহীদের কে ঠিক মতন বেতন দেওয়া হতো না, মাইনে দেওয়া হতো না, খেতে দেওয়া হতো না, পোশাক পরিচ্ছদ দেওয়া হতো না, থাকার সুবিধে দেওয়া হতো না, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো, তাদের ওপরেই বেশি পরিশ্রমের দায়িত্ব দেওয়া হতো, তাদের ওপরেই চাপ সৃষ্টি করা হতো। মানে সর্বক্ষেত্রে যারা নৌবাহিনীতে থাকতো তাদের উপরেও অত্যাচার করা হতো। তো এইভাবে সিপাহীদের মধ্যে রাগ আর বিদ্বেষ তো ছিলই। এবং তারপর দেখা গেল যে ভারতবর্ষে যেহেতু ধর্মের একটা ভীষণ গুরুত্ব রয়েছে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্মের খুব গুরুত্ব রয়েছে, এবং দেখা যাচ্ছে যে সিপাহী বিদ্রোহের সময় এই সিপাহীদের ধর্ম নিয়ে একটা সমস্যা দেখা গেল, যেটাকে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলা হয়। সেটা হচ্ছে, সেই সময় ইংরেজরা সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল বলে এক ধরনের অস্ত্র তারা নিয়ে এলো, যার কার্তুজ বা টোটা দাঁতে করে ছিঁড়ে বন্দুকে ভরতে হতো, এবং যেটা রটনা হয়ে গেল যে এই কার্তুজ বা টোটার মধ্যে রয়েছে গরু অথবা শুয়োরের চর্বি। এখন গরু হিন্দু সিপাহীদের জন্যে সেটা তারা গ্রহণ করে না, মুখে নেয় না।
মুসলিমরা শুয়োরের চর্বি মুখে নেবে না। এইভাবে হিন্দু মুসলিম সিপাহীদের মধ্যে একটা আক্রোশ দেখা দিল। এবং তারপরে যেটা হচ্ছে যে তোমার মঙ্গল পাণ্ডে, আমাদের এই হুগলি জেলায় যে ব্যারাকপুরে যে মঙ্গল পাণ্ডের তোমার সিপাহী রয়েছে একজন, তিনি ব্যারাকপুর সেনা ছাউনির সেনা, তিনি সিপাহী মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করে 29শে মার্চ 1857-তে, এবং 8ই এপ্রিল এই মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয় এবং তিনিই ছিলেন এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। এবং তারপরে এই বিদ্রোহ কিন্তু তোমার মিরাট এবং এই তারপরে ধীরে ধীরে দেখা যায় উত্তরপ্রদেশের লখনৌ, বারাণসী, কানপুর, আগ্রা, বেরেলি, মুরাদাবাদ, ওদিকে অযোধ্যা তো রয়েছে, সর্বত্র এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। এই সিপাহী বিদ্রোহের আগে কিন্তু আমরা সাঁওতাল বিদ্রোহ দেখে নিয়েছি, যে অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ মানুষের কিন্তু ক্রমাগত বাড়তে আরম্ভ করেছিল, যার জন্যই কিন্তু বিভিন্ন কৃষক বিদ্রোহ, যেমন তোমরা কোল, চুয়ার, এই সমস্ত মুন্ডা বিদ্রোহ এইগুলো দেখেছো, এগুলো আগেই ঘটতে শুরু করে দিয়েছে। বিভিন্ন আদিবাসী বিদ্রোহ, কারণ ইংরেজরা সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের ওপরেই তো চাপ সৃষ্টি করছিল। বিভিন্ন অঞ্চলের রাজারা, নবাবরা, তারপরে তোমার সামন্ত প্রভুরা, জমিদাররা, প্রত্যেকেই তো ইংরেজের চাপে পড়ে যাচ্ছিল। প্রচুর জমিদার তাদের জমি হারিয়ে ফেলছিল, ইংরেজরা তাদের জমি নিলাম করে দিচ্ছিল, সামন্তদেরও ক্ষমতা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছিল, ইত্যাদি কারণে সর্বস্তরের মানুষের মধ্যেই কিন্তু ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছিল। তার মধ্যে সিপাহীদের এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ বা টোটার গল্পটি, এটি হচ্ছে একেবারে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। তো এইভাবে সিপাহী বিদ্রোহ কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো, কারণ ইংরেজরা নানা রকম নীতি গ্রহণ করেছিল, যেমন তারা সত্যবিলোপ নীতি, এরকম ধরনের সব নানা রকম নীতি নিয়েছিল। তারা কোনো রাজা যদি বিনা সন্তানে মারা যায় তাহলে তার রাজ্য তারা কেড়ে নিচ্ছিল, যেমন এক্ষেত্রে আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা বলতে পারি, তার রাজ্য ইংরেজরা কেড়ে নিচ্ছিল। তারপরে দত্তক পুত্রকে তারা মানছিল না, যেমন মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের যে দত্তক পুত্র যে নানা সাহেব, তাকে ইংরেজরা কিছুতেই মেনে নিতে পারছিল না। এই সমস্ত নানাভাবে এই মানুষেরাও কিন্তু ইংরেজদের বিরুদ্ধে চলে গিয়েছিল। যেমন আসামে আমরা নাম করতে পারি, আসামের নেতৃত্ব দিয়েছিলেন দেওয়ান মনিরাম দেওয়ান। তারপর এই বিরুদ্ধের ক্ষেত্রে চলে গিয়েছিল অযোধ্যার নবাবের বেগম হজরত মহল। এরকম বিভিন্ন দিক থেকে কিন্তু এই বিদ্রোহ গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছিল, এবং সেই কারণেই বহু ঐতিহাসিক এটিকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতেই বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। এখানে আমরা সাভারকারের নাম বলতে পারি। এবং দেখা যাচ্ছে যে সামন্তরাও এই বিদ্রোহের বিরুদ্ধে তারাও বিদ্রোহের পক্ষে তারা সোচ্চার হয়েছে। সামন্তরাও তাদের ক্ষমতা হারাচ্ছিল বলে তারাও এই বিদ্রোহে সামিল হয়েছে, বহু জমিদার এই বিদ্রোহে সামিল হয়েছে। খালি একটা কথা মাথায় রাখতে হবে যে শিক্ষিত বাঙালি সম্প্রদায় সেই সময় 19 শতকে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছিল আমাদের বাংলাদেশে, যে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়, তারা কিন্তু এই বিদ্রোহে অংশ নিতে চায়নি। কেন নিতে চায়নি? কারণ তারা তখন সবে সবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিছুটা ব্রিটিশদের প্রতি তাদের একটা আস্থা তৈরি হয়ে গিয়েছিল, এবং তাদের মনে হয়েছিল ভারতবর্ষে এই সিপাহীরা বোধহয়, যেহেতু সিপাহীরা আবার মুঘল সম্রাট, যে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তারা হিন্দুস্থানের সম্রাট বলেও ঘোষণা করছিল, তো এই শিক্ষিত সমাজের কোথাও গিয়ে মনে হয়েছিল যে আবার ভারতবর্ষ বোধহয় মুঘল সাম্রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তাদের মনে হয়েছিল যে ব্রিটিশদের কাছ থেকে আমরা একটা ভালো রাষ্ট্র ব্যবস্থা আমরা পেতে পারি, এবং সেই কারণে তারা ব্রিটিশদের প্রতি বেশি আস্থা রেখেছিল বলে তারা কিন্তু এই শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ তারা কিন্তু তখন সিপাহীদেরকে সমর্থন করতে চায়নি। এবং সিপাহীরাও তো বিভৎস হত্যা লীলা চালাচ্ছিল, জায়গায় জায়গায় ইংরেজ কর্মচারীদের, ইংরেজদেরকে হত্যা করা, সেই হত্যাকাণ্ডকে তারা কিন্তু সমর্থন করতে চায়নি। তার প্রতিফলন আমরা বলতে পারি, যেমন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বিদ্রোহীদের নৃশংস, বর্বর ও নরহত্যাকারী দস্যু বলে অভিহিত করলেন।
বোঝা যাচ্ছে? তাহলে এই যে শিক্ষিত সম্প্রদায়, যারা বাঙালি সম্প্রদায়, তারা তখন ইংরেজের অফিস আদালতে তারা চাকরি বাকরিও করছে, ইংরেজদের সাহেবিয়ানা তাদের পছন্দ হচ্ছে, তারা কিন্তু এই সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। আর তাছাড়াও সেই সময় তো সেই রকমভাবে সংযোগ সাধন করা যায়নি বিদ্রোহের মধ্যে, যে একটা একত্রিতভাবে বিদ্রোহটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেরকম সংগঠনও তৈরি করা যায়নি, সেরকম নেতাও পাওয়া যায়নি, সেরকমভাবে বিদ্রোহকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো লোকও পাওয়া যায়নি। তার সঙ্গে ব্রিটিশদের প্রচণ্ড সামরিক ক্ষমতা, তাদের ক্ষমতা অনেক বেশি, তারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে এই বিদ্রোহ দমন করার জন্যে, প্রচণ্ড তারা অত্যাচারের সাথে চাপ সৃষ্টি করে তারা এই বিদ্রোহকে দমনও করেছে। সুতরাং শেষ পর্যন্ত হয়তো সিপাহী বিদ্রোহই ভারতবর্ষের থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতে পারেনি, কিন্তু সিপাহী বিদ্রোহ বিশাল একটা প্রভাব ফেলেছিল। এবং তার যে প্রমাণ সেটা আমরা পাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কিন্তু এই সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষকে শাসন করার ক্ষমতা তারা হারিয়েছিল। এবং সরাসরি ঠিক হয় যে ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমেই ভারতবর্ষ শাসিত হবে, এবং এটি তখনকার যে সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া, তিনি সেটা ঘোষণা করেন, এবং যে শাসনধারা তিনি দেন সেটি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, মহারানীর ঘোষণাপত্র বলে পরিচিত। তো এটা আমি ব্রিফলি তোমাদের কাছে একটা 1857 এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা ভালো করে পড়ো, এমন কিছু মানে এটার মধ্যে কঠিন ব্যাপার কিছুই নেই, ঘটনাগুলো পরপর তোমরা পড়বে, এবং এখান থেকে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন সবটাই তোমরা তৈরি করবে, এবং আমার ভিডিওতে আমি সেই কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব।